যারা আসো তাদেরকে জানো তো নিটিংয়ে 3টা কোর্স পড়তে হয়, মানে 2টা, আর উইভিংয়ে 3টা, আর হচ্ছে নন ওভেনে 1টা। তোমাদের এই 6টা হচ্ছে আমাদের মেজর রিলেটেড কোর্স। আমাদের এফএসডি পড়ো, এফএসডি আসলে সবাই পড়ে, অন্যরাও পড়ে। ফেব্রিক টেস্টিং ইয়ার্নও পড়ে। তো তুমি যদি ফেব্রিকে শুধু এরা পড়ে হিসেবে ধরলে তোমার তো ট্র্যাক 2টা, মানে আমাদের কাপড় তৈরি করার ধাপ তো 2টা, মানে টেকনিক 2টা মূলত। নন ওভেনও আছে, বাট উইভিং আর নিটিং। তো সে উইভিং অংশে আমাদের 3টা কোর্স। একটা হচ্ছে উইভিং প্রিপারেটরি প্রসেস, যেটা আগে পড়ছো, আর হচ্ছে উইভিং 1, তারপর হচ্ছে উইভিং 2, এই 3টা। আর ওইদিকে নিটিং 1 আর নিটিং 2, আর কিছু নাই, এই 2টাই। তো আমরা যেটা এখন পড়তে চলেছি সেটা কি? নিটিং 1, উইভিং 1। নিটিং 1 আগামী সেমিস্টারে 3-1-এ ইনশাল্লাহ আমি নিব এই কোর্সটা। তোমাদের সাথে আমারই দেখা হবে, বেশি ঘুরে ফিরে দেখবো যে আমার সাথেই দেখা হবে। তো উইভিং 1টা আমাদের একটু ভালো করে বুঝতে হবে। মানে আমাদের যদি 3টা কোর্সের কথা বলি, এই প্রিপারেটরি, উইভিং 1, উইভিং 2, তুমি যদি মাঝখানটা ভালো করে বুঝে নাও উইভিং 1, তাহলে বাকি পুরোটা কাভার হয়ে যাবে। আবার নিটিংয়ের ক্ষেত্রেও নিটিং 1টা যদি বুঝে নাও, নিটিং 2 তো যে অ্যাডভান্স লেভেলের, ওগুলো না বুঝলেও তুমি মোটামুটি চাকরিটা করে ফেলতে পারবা, মানে ডিসিশন মেক করতে পারবা, কাজগুলো করতে পারবা। তো আমাদের এই কোর্স হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কোর্স। তোমাকে এগুলো আর পরে কেউ শেখাবে না, পড়ানো হবে না। ওই যে বলতেছে না, ফেব্রিক ইঞ্জিনিয়ারিং মেজরে বিএসসি করেছি, ইঞ্জিনিয়ারিং শেষ করেছি, মূলত এই কোর্সটা পড়ছো আর নিটিং 1 কোর্সটা পড়ছো, মানেই হচ্ছে তুমি ওই ফেব্রিক ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং শেষ করছো। বোঝা গেছে? তার মানে এটা খুব গুরুত্বপূর্ণ কোর্স। আমাদের মানে খুব ইমার্জেন্সি না থাকলে এই ক্লাসগুলো মিস না করলেই ভালো হবে। এটা এবং নিটিং 1 আল্লাহ বাঁচা রাখলে হয়তো আমি নিব। তো এই কোর্সগুলো মিস করা যাবে না, মিস করলেও পরে দেখে নিয়ে কাভার করে ফেলতে হবে। কারণ তুমি যা শিখবে এটাই। ওই 4 বছর তো ওই সোশিওলজি তুমি কী শিখছো সেটা আমি জিজ্ঞেস করবো? 4 বছর পরে ম্যানেজমেন্ট কী শিখছো, ম্যাথ, ফিজিক্স কতটুকু মাথায় আছে, মনে আছে, এটা কেউ জিজ্ঞেস করবে? কখনো কেউ জিজ্ঞাসাও করবে। ওটা শুধু পড়ার জন্য নিয়মে আছে, কিছু ব্রেন শার্প করার জন্য, কিছু অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি বৃদ্ধির জন্য, বা রিলেটেড কিছু জিনিস জানার জন্য আমরা শিখি। এই তো আমরা আজকে মূলত বুক রেফারেন্স কী হবে আর সিলেবাসটা নিয়ে আলোচনা করব। তো সিলেবাস নিয়ে আলোচনা করার আগে আমরা তো ফুল প্রসেসটা গত ক্লাসেও শুরুতে বলেছিলাম, উইভিং প্রিপারেটরিতে একদম ফুল প্রসেসটা কিন্তু আমি বলেছিলাম যে কোথা থেকে শুরু হয়। ইয়ার্ন থেকে শুরু হয়ে ওয়াইন্ডিং, ওয়ার্পিং, সাইজিং, লুমিং, তারপরে লুমের মধ্যে শেডিং, পিকিং, বিট আপ, টেক আপ, লেট অফ সব হয়ে তারপরে আমাদের কাপড়টা হয়। এই পুরো ধাপটা বলেছিলাম। তো আজকে আর প্রিপারেটরিতে যাবো না, ওখান থেকে শুরু করব, মানে আমাদের এই কোর্সের এখান থেকেই শুরু করব। আমরা প্রথমে একটা লুম দেখার চেষ্টা করব। লুম দেখে সেখানে কি কাজ হয়, এই কাজগুলো নিয়ে আমাদের এই চ্যাপ্টারগুলো এই কোর্সে। তো সেটা আমি এই লুমের ছবি থেকে কথা বলতে বলতে আমাদের এই সিলেবাসে কি কি আছে, আজকে শুধু কিছু পড়াবো না, কি কি পড়তে চলেছি আমরা সেটা বলবো। আচ্ছা, এটা পরে আমরা আরও অনেকবার আঁকবো। আপাতত শুধু বোঝার বিষয় যে আমরা বুঝতে চেষ্টা করতেছি যে কি হয় না হয়। আমাদের যেই মেশিনে কাপড় বোনা হয় তাকে কি বলি? লুম। লুম ইজ এ মেশিন দ্যাট ইজ ইউজড ফর ম্যানুফ্যাকচারিং ওভেন ফেব্রিক। ওভেন ফেব্রিক তৈরি করার জন্য যে মেশিনটা ব্যবহৃত হয় তাকে আমরা কি বলি? লুম। আর উইভিং মানে কি? 2 সেট ইয়ার্নের, মানে ওয়ার্পিয়ান এবং ওয়েফটিয়ান 2 সেট ইয়ার্নের ইন্টারলেসমেন্টের মাধ্যমে রাইট অ্যাঙ্গেলে যে কাপড় তৈরি হয় তাকে কি বলি? ওভেন ফেব্রিক বলি। আর এই টেকনিকটাকে বলি কি? উইভিং। এই প্রসেসটা, ম্যানুফ্যাকচারিং প্রসেসটাকে বা টেকনিকটাকে বলতেছি আমরা কি? উইভিং। এখন এই উইভিং আমাদের কোর্সের নাম। তো সেই উইভিং কোর্সে কাপড়টা কীভাবে হয় সেটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের কী কী আলোচ্য বিষয় আমরা বুঝে যাব। ব্যাপারটা কী, আমরা তো উইভার্স বিম পর্যন্ত শেষ করছিলাম গত কোর্সে। উইভার্স বিম কোথা থেকে পেয়েছি? সাইজিং মেশিন থেকে। সাইজিং হওয়ার পরে যে বিমটা হয় সেটা কী বিম? ফাইনাল বিম অথবা উইভার্স বিম বা সাইজড বিম। তো সেই বিমটাকে নিয়ে আমরা লুমে বসিয়েছি না? আরেকটা চ্যাপ্টার ছিল লুমিং। বিমটাকে লুমে বসানোর পরে ওই যে ড্রাফটিং করা, হ্যাঁ, ডেন্টিং করা, পিনিং করা, গেটিং, টাইং সব কিছু করার পর্যন্ত আমাদের কাজ শেষ ছিল। কারণ আমরা এখন লুমে যাইনি, লুম স্টার্টও দিইনি। তো এই যে সব কিছু গাঁথা, এই যে সুতাগুলোকে এই যে হিল্ডের মধ্যে দিয়ে গাঁথা হয়েছে মানে ড্রাফটিং, সুতাগুলোকে রিডের মধ্যে দিয়ে পাস করা হয়েছে তার মানে কি? ডেন্টিং। এখানে পিনিংটা নাই, পরে দেখাচ্ছি, পিনিং থাকলে হবে। তারপরে এখানে এসে এই যে প্লেস করা এই পর্যন্ত কাজ ছিল। এরপরে এবার আমাদের লুম স্টার্ট দেওয়ার পালা, মানে কাপড় বোনা শুরু করতে হবে। এখন সেখানে কাপড়টা কোন টেকনিকে হয়? কিছু ওয়ারপিয়ানকে উপরের দিকে তোলা হয়, কিছু ওয়ারপিয়ানকে নিচের দিকে নামানো হয়। কে তুলে কে নামায়? হিল ফ্রেম।
হিল ফ্রেমের মধ্যে কি থাকে? হিল্ড ওয়্যার থাকে, ওয়্যারগুলো মাঝখানে আবার ছিদ্র থাকে, হিলটাই থাকে। ওই যেহেতু হিল্ডের মধ্যে পাস করা হয়েছে, ধরো আমার কাছে এখানে কয়টা সুতা আছে? 8টার মধ্যে আমি 4টা সুতাকে কী করলাম, একটা হিল ফ্রেমের যে ওয়্যারগুলো আছে আইগুলো তার মধ্যে গেঁথে দিলাম, আর নিচের 4টাকে আরেকটা হিল ফ্রেমের আইগুলো দিয়ে গেঁথে দিলাম। তো ওই হিল ফ্রেম পুরোটা যদি তুলি, কটা সুতা উপরে উঠবে? 4টা। আবার ওইটাকে নিচে নামালে 4টা নিচে নামবে। এভাবে করে একটা হিল ফ্রেমকে উপরের দিকে তোলা হয়। কী মানে তোলা হয় মানে যে মেকানিক্যালি তোলা হয় উপরের দিকে, আর একটা হচ্ছে নিচের দিকে নামানো হয়। তাহলে এই যে সুতাগুলো এরকম টান হয়ে সোজা ছিল আগে, এই সোজাটা উপর দিয়ে তোলার কারণে এরকম ব্যান্ড হয়ে যাবে না? ব্যান্ড হয়ে গেলে এই যে একটা ফাঁকা স্থান তৈরি হয়, মোটামুটি সামন্তরিক আকৃতির, প্যারালোগ্রাম আকৃতির একটা যে ফাঁকা স্থান তৈরি হয়, তাকে কি বলি আমরা? শেড বলি। এই ফাঁকা স্থানটাকে কি বলা হয়? শেড। এই ফাঁকা স্থানটা তৈরি করার যে প্রক্রিয়া তাকে বলা হয় শেডিং। কি বললাম? কিছু ওয়ারপিয়ানকে উপরে তুলে কিছু ওয়ারপিয়ানকে নিচে নামিয়ে লুমে কাপড় তৈরি করার সময়, মানে উইভিং ফেব্রিকে ওভেন কাপড় তৈরি করার সময় যে ফাঁকা স্থানটা তৈরি করা হয়, সেই ফাঁকা স্থানটাকে, এমটি স্পেসটাকে বলা হয় কি? শেড। আর এই শেড তৈরি করার যে প্রক্রিয়া বা প্রসেস তাকে বলা হয় শেডিং। এই শেড ফর্ম করলাম আমরা। শেড কেন ফর্ম করলাম? এই যে ফাঁকা স্থানটা যে তৈরি করা হলো, কেন তৈরি করা হলো? ওয়েভটিন যাতে পাস করা যায়। হ্যাঁ, তো কিছু লুম থাকে যেগুলোতে শাটল থাকে, সেখানে শাটলের মাধ্যমে পাস হয়। কিছু লুম আছে মডার্ন লুম, 4 ধরনের মডার্ন লুম আছে, সেগুলোতে শাটল নাই। তো এই যে ওয়েভটিনটা পাস করলাম, পাস করার জন্যই কিন্তু আমি কি করেছি? শেডটা ফর্ম করেছি। ঠিক আছে? তো ওয়েভটিনটা পাস করবো এবার শাটলের মাধ্যমে, শাটলটাকে বিট করা হবে। মূলত তোমরা দেখতেছো লুমের সাইড ভিউ। আমার একটা লুমের বিমের মধ্যে কয়টা সুতা থাকে? প্রায় 6000, 7000, 8000 সুতা থাকে না? আর তুমি এখানে যদি 8000 সুতাও থাকে, তুমি কটা দেখতে পাবা? তুমি কটা দেখতে পাচ্ছ? একটা না? এই জন্য আমরা আসলে একটা দেখতেছি। যদি আমি 4টা আঁকছি, 4টা দেখাও যাবে না, একটু উপর থেকে দেখলে হয়তো 4টা দেখা যাবে। আসলে বেশি হলে একটা দেখতে পারবা তুমি, কিন্তু এখানে কি একটা আছে? অনেকগুলোর মধ্যে, এই অনেকগুলোর মধ্যে অর্ধেক উপরে উঠছে, অর্ধেক নিচে নামছে। তো তুমি দেখতেছো একটা ফাঁকা স্থান, আর এই সবগুলো তো মিলে গেছে উপরের লাইনগুলা, এই জন্য উপরে একটাই মনে হচ্ছে, কিন্তু আসলে একটা না। যদি 7000 থাকে, এখানে 3500 আছে, নিচে 3500 আছে। তো এখন এই যে শেডটা গেল, শাটলটা কোথা থেকে গেল? রুমের এই পাশ থেকে ওই পাশে গেছে কিন্তু। তো সেটা তো আমি সাইড ভিউতে দেখাইতে পারবো না। এই মার্কারটা তুমি কতটুকু দেখতে পারবা? শুধু এই মার্কারের মাথাটাই দেখতে পারবা, ক্রস সেকশন ভিউ দেখতে পারবা। তো ক্রস সেকশন ভিউ দেখতে পাচ্ছি আমরা শাটলের, কিন্তু শাটলটা আসলে অনেক বড়, এত বড়। তো সেই শাটলটা এই পাশ থেকে ওই পাশে যায়। শাটলের ভিতরে কি থাকে? পান থাকে। পানে সুতা জড়ানো থাকে না? তো সুতা যদি এক মাথায় তুমি ধরে রাখো, এবার শাটলটা যদি দৌড়ে কোনো জ্বলে জ্বালায়, তো সুতা রেখে যাবে না? এটার মধ্যে সুতা জড়ানো আছে, সুতার এক মাথা তুমি ধরে রাখলা, ছেড়ে দিলা, তাহলে সুতা ফেলে রেখে যাবে না? তো শাটলটাকে বিট করা হয় খুব জোরে, স্টিক থাকে, স্টিক দ্বারা বিট করা হয়, মানে আর্ম থাকে, আর্ম দ্বারা বিট করা হয়। বিট করলে শাটল ওই পাশে চলে যায়। তো ওই পাশে যাওয়ার সময় সে কী রেখে যায় সামনে? সুতা। তো এই সুতাটা তো থাকে হচ্ছে শাটল এই বরাবর গেছে, তো সুতা তো এই বরাবরই থাকে। এই সুতাটা কি এখানে থাকলে কাপড় হবে? আগে সুতাটা এখানে, এখন সুতাটা এখানে, এত দূরে দূরে থাকে। একটা কাপড়ের সুতা লাগানো থাকতে হবে। তো লাগানোর কাজটা করা হয় আরেকটা ধাপে। এই যে রিড আমরা দেখি, রিডের মধ্যে রিড তো একটা চিরুনি, সেই চিরুনিটা কী করে? ওই সামনে যে সুতাটা রেখে গেলো না, এই সুতাটাকে এইটা চাপিয়ে দেয়। কোথায় চাপিয়ে দেয়? ফেল অফ দ্য ক্লথে, মানে আগে যেখানে কাপড়টা বোনা শেষ হয়েছে সেখান পর্যন্ত চাপিয়ে দেয়। তাহলে এই 3টা কাজ হচ্ছে প্রাইমারি কাজ বা প্রাইমারি মোশন অফ লুম। এই 3টা হইতে হবে। একটা হচ্ছে শেডিং, মানে একটা শেড ফর্ম করতে হবে। আর প্রত্যেকটা ওয়েভটিয়ানকে আমরা এক একটা পিক বলি। একটা ওয়েভটিয়ান একটা পিক, একটা ওয়েভটিয়ান একটা পিক, সবগুলোকে একসাথে ওয়েভটিয়ান বলি, বাট প্রত্যেকটা ইয়ার্নকে এক একটা পিক বলি। এই যে এই পিক, একটা পিক যে যাওয়া, লোমের এই পাশ থেকে ওই পাশে একটা পিক যাওয়াটাকে বলা হয় পিকিং। মানে লোমের এক সাইড থেকে আরেক সাইডে ওয়েভটিয়ানকে পাস করার যে প্রক্রিয়া তাকে বলা হয় পিকিং। কারণ কি, পিক ইনসার্ট করার বা পিক ট্রান্সফার করার যে প্রক্রিয়া তাকে বলা হয় পিকিং। এরপরে এই যে পিকটা গেল, নতুন সুতাটা, নিউলি ইনসার্টেড পিক, মানে মাত্র যেই পিকটা ইনসার্ট হলো সেই পিকটাকে ফেল অফ দ্য ক্লথ পর্যন্ত, মানে কি এই পর্যন্ত চাপিয়ে দিবে, যে সে চাপিয়ে দেওয়ার কাজটা করে হচ্ছে রিড। এটাকে বলা হয় বিটিং আপ বা বিট আপ। তাহলে শেডিং হইতে হবে, পিকিং হইতে হবে, আর কি হইতে হবে? বিট আপ হইতে হবে। এই 3টাকে বলা হয় প্রাইমারি মোশন অফ লুম। এবং এই 3টা না হলে কাপড় হবে না, এবং 3টা কখনো একটার আগে একটা হইতে পারবে না। নিউলি ইনসার্টেড পিকটা, এই যে শাটল একটা সুতা রেখে গেল,
শাটলের জন্য আমি একটা বড় জায়গা তৈরি করেছি, বড় একটা স্পেস। তো এই বড় জায়গা দিয়ে শাটলটা পাস করে। তো শাটল কি আর এই সুতার মাথা ঘেঁষে এই জায়গা দিয়ে কি আর শাটল পাস করতে পারে? এই জায়গা দিয়ে শাটলটা পাস করতে পারলে সুতাটাও এখানে রেখে যেত, কিন্তু সুতা তো সে রেখে যাবে এই বরাবর। তো এইখানে সুতাগুলো যে দূরত্ব একটা থেকে আরেকটা কাছাকাছি না, কিন্তু এই সুতা থেকে এই সুতার দূরত্ব অনেক বেশি হয়ে গেল না? তা সেই সুতাটাকে কোথায় চাপাইতে হবে? কাপড়ের শেষ প্রান্ত পর্যন্ত চাপিয়ে দিতে হবে। এই চাপিয়ে দেওয়ার কাজটা করে রিড। রিডটা সামনে চলে আসে। সামনে আসার সময় রিড যখন সামনে আসে, তার সামনে সুতাটা আছে, সেই সুতাটাকে নিয়ে আসে, নিয়ে এসে ফেলে দেওয়া ক্লথ পর্যন্ত চাপিয়ে দিয়ে আবার চলে আসে। তারপরে আবার শেডিং হয়, আবার পিকটা যায়, তারপরে রিডটা এসে আবার চাপিয়ে দেয়। এই তিনটা কাজ সিনক্রোনাইজ ওয়েতে একটার পরে একটা হয়। কখনো এরকম হবে না বিট আপ হলো, শেডিং হলো, পিকিং হবে, হবে না। শেড যদি ফর্মই না করে শাটলটা কোথা দিয়ে পাস করবে? আর যদি পিক না থাকে তাহলে বিট আপ করার দরকারটা কি আছে? তাহলে শেডিং, পিকিং, বিট আপ, এই তিনটা কাজ সিনক্রোনাইজ ওয়েতে একসাথে হতে পারে। এখন তিনটা কাজ তো মোটামুটি কঠিন মনে হচ্ছে না, যে শেড ফর্ম করবে, পিক যাবে, সেই পিককে চাপিয়ে দিবে। তিনটা কাজ হলে একটা লুম সাইকেল কমপ্লিট হয়। মানে একটা লুমের সাইকেলটা হচ্ছে এই তিনটা কাজের সমন্বয়। তিনটা কাজ একটা পর একটা হয়ে গেল, একটা সাইকেল কমপ্লিট হয়ে গেল, মানে একটা সুতা চলে গেছে, এইটুকু কাপড় হয়েছে, তারপরে আবার শেডিং, পিকিং, বিট আপ, আর একটা সুতা গেল, আর একটু কাপড় হলো, এইভাবে কাপড়টা বাড়তে থাকে। এখন লুমের স্পিডটা ডিপেন্ড করে এই তিনটা কাজ কত দ্রুত হতে পারে। তো আমাদের কনভেনশনাল লুমগুলোতে এই কাজটা হয় হচ্ছে ধরো মিনিটে 120 বার, 90 বার, 60 বার। এখন মিনিটে 60 বার হলে কয়টা পিক যাচ্ছে? সেকেন্ডে কয়টা? মিনিটে 60 হলে একটা, মিনিটে 60টা পিক যায়। তো 60টা পিক গেলে কি 60 বার শেডিং হয় নাই? 60 বার বিট আপ হয়েছে কিনা? তিনটা মিলে কিন্তু হয়। তুমি গুনতেছো পিপিএম, মানে পিক্স পার মিনিট, কিন্তু হিসাব হয়ে যাচ্ছে কি শেডিং সহ, পিকিং, বিট আপ সহ। কিন্তু পিকিং হওয়া মানে তার আগে শেডিং হয়েছে, তারপরে বিট আপ হয়েছে। তো তিনটা কাজ এরকম। যদি একটা লুমের পিপিএম ধরো 90 হলো, তার মানে কি 90 পিপিএম, 1 মিনিটে 90, সেকেন্ডে কয়টা? 1.5টা। বা যদি 120 হয়, সেকেন্ডে 2টা। বুঝতে পারতেছো স্পিডের লেভেলটা? 1 সেকেন্ড বলতে কতক্ষণ লাগে? 1 সেকেন্ড, 1 সেকেন্ড। এই কথা বলতেও 1 সেকেন্ড লাগে না। তো এই 1 সেকেন্ড সময়ের মধ্যে শেড ফর্ম করে, পিক যায়, পিক গিয়ে এটাকে ফেল অফ দ্য ক্লথে চাপিয়ে দেয়। তিনটা কাজ একবার হলো। আবার শেড ফর্ম করলো, পিক গেল, এটাকে চাপিয়ে দিল, 2বার হয়ে যাচ্ছে। কতক্ষণে? 1 সেকেন্ডে। এটা হচ্ছে আমাদের কনভেনশনাল লুমের হিসাব নিকাশ। কিন্তু তোমরা জেনে অবাক হবা, এখন আমাদের কাছে যে মডার্ন লুম আছে, মানে এয়ারজেট লুম, সেখানে পিপিএম হচ্ছে 600, 800, 700, 500। তো যদি 600 হয় তাহলে হিসাবটা কি হইল? সেকেন্ডে কয়টা? 10টা। 1 সেকেন্ডে 10 বার শেডিং হয়, পিকিং হয়, আবার বিট আপ হয়। এইরকম ফাস্ট লেভেলে আমরা উইভিংটাকে নিয়ে যেতে পারছি। তো এই হচ্ছে বিষয়। তো আমরা মডার্ন লুমটা এই কোর্সে পড়বো না, উইভিং টুতে পড়া হবে। তবে আমরা এখানে ফুল একটা ধারণা নিব, পরে পুরোটা ওই মডার্ন লুমের পুরো ধারণাটা আমরা উইভিং টুতে নিব। তো আমরা কি কি বুঝলাম? শেডিং বুঝলাম নাকি? পিকিং বুঝলাম, বিটিং আপ বুঝলাম বা বিট আপ বুঝলাম। এই তিনটাকে কি বলা হয়? প্রাইমারি মোশনস অফ লুম। লুমের প্রাইমারি মোশন, মানে এই তিনটা হইতেই হবে। এখন তোমার এদিকে কাপড় হচ্ছে, কাপড় হওয়ার পরে সেই কাপড়টাকে তুমি জড়িয়ে নিচ্ছ না, তাহলে কি হবে? ওই এক জায়গাতে থেকে যাবে সারা জীবন। এখানে বিট করবে, পিক যাবে। তো এই যে পিক আস্তে 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 তো বাড়বে, পিকটা আস্তে আস্তে এদিকে কাপড়টা বাড়াবে না? কাপড়টা যে বাড়বে সেই কাপড়টাকে তো জড়িয়ে নিতে হবে। কোথায় জড়িয়ে নিবে? একটা ক্লথ রুলারে, একটা টেকআপ রুলার থাকে, টেকআপ রুলার পরে ক্লথ রুলার থাকে। তো ক্লথ রুলারে কাপড়টাকে জড়িয়ে নিতে হবে। এই যে টেকআপ রুলার দ্বারা বা ক্লথ রুলার দ্বারা কাপড়কে যে জড়িয়ে নিচ্ছি আমরা, টেক করতেছি, রিসিভ করতেছি, এটাকে বলা হয় টেক আপ। ঠিক আছে? আর উইভার্স বিম থেকে তো তাহলে ওই হারে সুতা ছেড়ে দিতে হবে। যেহেতু ওদিকে টানতেছে, সুতা নিজের মতো রিসিভ করে নিচ্ছে, কাপড় সুতা কাপড় হয়ে যাচ্ছে। উইভার্স বিমে তো সুতা আছে, সুতাগুলো কাপড় হয়ে যাচ্ছে, সে রিসিভ করে নিচ্ছে। মানে আমার এখান থেকে আস্তে আস্তে সুতাকে খুলে দিতে হবে। একে কী করতে হবে? এদিকে ঘুরতে হবে যাতে করে সে আস্তে আস্তে সুতা খুলে দেয়। আর একে কী করতে হবে? এদিকে ঘুরতে হবে যাতে করে সে নিজের মধ্যে আস্তে আস্তে কাপড়টাকে
জড়িয়ে নিতে পারে। এই কাপড়টা ক্লথ রোলার বা টেক আপ রোলার কর্তৃক জড়িয়ে নেওয়াটাকে বলা হয় টেক আপ। আর উইভার্স বিম থেকে একটা কনস্ট্যান্ট রেটে সুতাকে আস্তে আস্তে খুলে দেয়া বা ছেড়ে দেয়া, এটাকে বলা হচ্ছে লেট অফ। এই দুইটাকে বলা হয় সেকেন্ডারি মোশন অফ লুম। একটা লুমে প্রাইমারি মোশনগুলো খুব গুরুত্বপূর্ণ, থাকতেই হবে, এবং লেট অফটাও থাকা লাগবে, টেক আপটাও থাকা লাগবে। অর্থাৎ তৈরিকৃত কাপড়টাকে আস্তে আস্তে জড়িয়ে নিতে হবে এবং উইভার্স বিম থেকে সুতাকে আস্তে আস্তে খুলে দিতে হবে। লেট অফ, হ্যাঁ, উইভার্স বিম থেকে যেটা খুলে দেয় সেটা লেট অফ, আর ক্লথ রোলার বা টেক আপ রোলার থেকে যেটা জড়ায় সেটা হচ্ছে টেক আপ। এখন ওই লুমের সামনে পিছনে লুমটাকে ব্যালেন্সে রাখার জন্য, একটা নির্দিষ্ট হরিজন্টাল লাইন বরাবর রাখার জন্য, এখন তো রোলার তো এখানে, তুমি কাপড় যদি এখানে দিয়ে দাও টেনে, তাহলে তো এদিকে কোনাকুনি জড়াবে, ব্যালেন্স থাকবে না। ব্যালেন্সে রাখার জন্য এখানে একটা রোলার থাকে, এখানে একটা রোলার থাকে। তো একটাকে ব্যাক রেস্ট পিছনে যেটা, আর সামনে যেটা এদের ফ্রন্ট রেস্ট বলা হয়। এগুলোতে অনেক সময় কোয়ালিটি মানে এনশিওর করা হয়, এগুলো পরে ডিটেলসে বুঝতে পারবা, ব্যাক রেস্ট আর ফ্রন্ট রেস্ট। আর এখানে যেগুলো আছে সেগুলো তো বলা হলো সবই, রিড, শাটল, হিল ফ্রেম, হিল ডাই, এই জিনিসগুলো। তাহলে শেডিং, পিকিং, বিট আপ, টেক আপ, লেট অফ। আচ্ছা, এবার আসো, ড্রপ ওয়্যার আমরা ইউজ করি না? ড্রপ ওয়্যার ইউজ করতেছি কেন? ওই যে ওয়ারপিয়ান ছিঁড়ে গেলে যাতে মেশিন বন্ধ হয়, তো এখানে ড্রপ ওয়্যারগুলো এখানে থাকে। এরকম কিছু ওয়্যার থাকে না? এরকম সবগুলো ওয়্যারের মধ্যে সুতাগুলো পাস করা হয় না প্রথমে, যেটাকে আমরা পিনিং বলছিলাম গত কোর্সে। তো পিনিং মানে ড্রপ ওয়্যারের মধ্যে দিয়ে ওয়ারপেনকে পাস করা। তো এখানে রুমে যাওয়ার আগেই সুতাগুলোকে ড্রপ ওয়্যারের মধ্যে পাস করা হয়। তো এই ড্রপ ওয়্যারগুলো মনে করো একটা ছিদ্র থাকে, ছিদ্রের মধ্যে সুতাকে পাস করাতে ড্রপারটা এরকম ঝুলে থাকে। তো এই যে সুতার কারণে ড্রপারটা ঝুলে আসে। তো যদি সুতা ছিঁড়ে যায় ড্রপারটা নিচে পড়বে। তো নিচে পড়লে এটা যেহেতু মেটালের তৈরি, নিচেও মেটাল আছে, ইলেকট্রিক্যালি একটা সার্কিট কমপ্লিট হয়, তখন লুমটা একদম ইনস্ট্যান্ট সাথে সাথে বন্ধ হয়ে যায়। মানে ওয়ার্প স্টপ মোশন বলা হয় এটাকে। মানে ওয়ার্প স্টপ মানে ওয়ারপিয়ান যদি কখনো ছিঁড়ে যায়, তাহলে ড্রপ ওয়্যার যদি থাকে তাহলে সুতা লুমটা বন্ধ হয়ে যাবে। এরকম কাপড় তুমি কিনবা নাকি যে এখানে সুতা নাই, একটু ওয়ারপিয়ান একটু নাই, কি হয়েছে, অসুবিধা আছে, এই জায়গাটা তো বাদ যাবে, এই জায়গায় বাদ যাবে মানে এই যে বরাবর পুরোটাই বাদ। এটা প্যাটার্ন মার্কারে গিয়ে বসানো যাবে না, এটা ওয়েস্ট হিসেবে বা ফল্ট হিসেবে ওই জায়গাটা বাদ যাবে। তো এটা বাদ যাওয়ার ক্ষেত্রে দেখা গেছে যদি স্ট্রাইক হয়ে থাকে, এটার সাথে আরেকটা মিলাইতে গেলে অনেকটাই বাদ পড়ে যাবে। এই জন্য ফলটা খুব কেয়ারফুলি হ্যান্ডেল করতে হয়। তো কনভেনশনাল লুমের ক্ষেত্রে সমস্যা নেই, গামছা বানাবা, গামছাতে এরকম দুইটা সুতা না থাকলেও তেমন একটা প্রবলেম নাই। লুঙ্গি তো কোয়ালিটিফুল না হলে তেমন কোনো প্রবলেম নাই। কিন্তু তুমি একটা ভালো কোয়ালিটির শার্টের পিস বানাবা, একটা এক্সপোর্টের ডেনিম বানাবা, তখন কিন্তু এই ব্যাপারটা খুব সেন্সিটিভ। তো সেই জন্য স্টপ মোশন থাকে কিছু, যেমন এটা একটা বললাম উদাহরণস্বরূপ, ওয়ার্প স্টপ মোশন, কি ড্রপ ওয়্যারের সাহায্যে এরকম কন্ট্রোল করা হচ্ছে। আবার ফর্ক মোশন আছে, সাইডে একটা ফর্ক থাকে, কাঁটা চামচ বা সেন্টারে থাকে। এই ফর্কটা, এই যে পিকটা আসে না, আমাদের তো একটা হিসাব নিকাশ আছে, ক্যালকুলেশন আছে আমাদের নিজেদের, যে লুমটা ঘুরতে ঘুরতে কত স্পিডে ঘুরে কখন শাটলটা এখান থেকে এখানে আসে, এইগুলো হিসাব নিকাশ আমাদের আছে, ক্যালকুলেশন আমরা করবো প্রচুর। তো আমাদের হিসাব আছে না, এটা কখন আসে, যখন পিকটা আসে তখন ফর্কটা এই সামনের দিকে বাড়ায়। আর সামনের দিকে বাড়ালে সুতা পেয়ে গেল, ওই যে পিকটা আসছে, এই সুতাটা আসাতে সে নিচে পড়তে পারে না, তার মানে মেশিনের কিছু হয় না। কিন্তু কোনো কারণে দেখা গেছে শাটলটাকে ঠিকমতো বিট করা হয় নাই, শাটলের মধ্যে সুতা নাই, পার্নের সুতা শেষ হয়ে গেছে, এরকম হতে পারে না, বা কোনো কারণে শেডিং হয়েছে, পিকিং হচ্ছে না, সুতা এ পর্যন্ত আসে নাই। তো ওই টাইমিংয়ে ফর্কটা সামনে গিয়ে কাউকে পায় নাই, না পাইলে সে নিচে পড়ে যাচ্ছে না, নিচে পড়লে পিছন থেকে আরেকটার সাথে লেগে একটা লিভার অ্যাক্টিভ হয়ে মেশিনটা বন্ধ হয়ে যায়। এরকম ফর্ক মোশন লাগে। ওয়েফটি আর্ন এই পর্যন্ত পৌঁছছে কিনা, লুমের এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত পৌঁছছে কিনা, এটা নিশ্চিত করার জন্য লাগে। আবার প্যাটার্ন চেঞ্জ মেকানিজম আছে, মানে ড্রপ বক্স মোশন আছে। মনে করো তুমি চেক শার্ট বানাবা, এখন চেক শার্টে ওয়ারপেনগুলো তো তুমি সাজাই ফেলছো আগেই, ওয়ার্পিং করার সময় সেকশনাল ওয়ার্পিং করে কালার ইয়ারগুলোকে সাজাই ফেলছো, কিন্তু ওয়েফটিয়ান একটা পার্নের মধ্যে কি একসাথে 2-3 কালারের সুতা থাকবে নাকি? একটা পার্নে হয় সাদা আছে, নাহলে লাল আছে, নাহলে নীল আছে, সবুজ আছে, যাই থাকো একটা থাকবে। এখন এটা শেষ, আমার ধরো এখানে 5টা মানে 10টা সুতা যাবে সবুজ, এরপরে তো আবার 5টা সাদা আছে, এখন সেটা চেঞ্জ হবে কীভাবে? তারপরে কি আমি লুম থামাবো, থামাই এই শাটলটাকে সরাবো, সরাই আরেকটা শাটল দিব, বা এই পার্নটা খুলে আরেকটা পার্ন দিয়ে তারপর আবার স্টার্ট দিয়ে আবার 20টা পিক চালাবো? এরকম করা যাবে না। এরকম করলে লুমের মধ্যে মার্ক পড়বে, লুম থামালেই
লোমে কাপড়ের উপর একটা মার্ক পড়ে, স্টপ মার্ক বলি আমরা এটাকে। মানে লোম যখন থামাই ফেলবা তুমি স্টপ করবা তখন একটা মার্ক পড়ে যায়। কারণ এই যে বিটা রিড যে চাপায় দেয়, এই চাপা দেওয়ার পজিশনটা একটু নড়ে যায়, লোম স্টপ করলে এই পজিশনটা নড়ে যায়, এইবার একটা মার্ক তৈরি হয়ে যায়, দাগ থাকে, বোঝা যায় যে এটা এখানে লোম স্টপ হয়েছিল। তো এটা করা যাবে না। তো এই জন্য অটোমেটিক ড্রপ বক্স মোশন আছে। মানে ধরো আমার 4টা শাটল আছে, 1 2 3 4, 4টা শাটল, এটাতে লাল সুতা দেওয়া আছে, এটাতে নীল, এটাতে সাদা, এটাতে সবুজ। এখন আমার যখন সবুজ দেওয়া লাগবে আমরা এটা প্রোগ্রামিং করে দিই, সবুজটা তখন নিচে আসে, ওই যে স্টিকার যে বিট করে সে তখন সবুজটাকে বিট করে। এবার যখন আমার সবুজ বিটটা দেওয়া শেষ তখন এটা নিচে পড়ে যায়, তখন লালটা নিচে এই মেইন পজিশনে চলে আসে, তখন এই বিট করে সে শুধু লালকে, সে তো এক জায়গায় বিট করে সবসময়। এই 4টা শাটল উপরে নিচে উঠে নেমে তার যখন যেই সুতা দরকার সেই সুতার পজিশনে আসে, তখন এটা। আবার পার্ন চেঞ্জ মেকানিজমও আছে, অটোমেটিক্যালি পার্নটা চেঞ্জ করা যায়, এগুলো আছে। তো এগুলোর সাহায্যে কী করতেছি আমরা, ওয়েফটিয়ার্নের কালার কম্বিনেশন করতে পারতেছি, ওয়েফটিয়ার্ন যদি ছিঁড়ে যায় সেটা নিশ্চিত করতে পারতেছি। আবার ওয়েভ প্রোটেক্টর মোশন আছে, অর্থাৎ শাটলটা ড্রপ বক্স পর্যন্ত পড়ছে কিনা সেটা নিশ্চিত করা যায় মেকানিজমের সাহায্যে। ওয়ারপিএম ছিঁড়ে গেলে মেশিনকে বন্ধ করা যায়। এই যে কিছু মেকানিজম, এগুলো কি খুব জরুরি, এগুলো ছাড়া কাপড় হবে না। এই যে ওয়ার্প স্টপ মোশন, ড্রপ বক্স যদি আমি না দিই তাহলে কাপড় হবে কি না, কাপড় হয়ে যাবে। তারপরে ধরো আমি ওয়েভ প্যাটার্নিং করলাম না, আমি চেক কাপড় বানাবো না, নর্মাল কাপড় তো বানাইতে পারবো। তারপরে যে শাটল নিশ্চিত হয়েছে কিনা এই পাশে আসাটা, তাহলে তো 2-1টা পিক ছাড়া বিটাপ হবে, ওই জায়গায় ফটো আমি আবার মানে খুলে মেশিন দেখবো, তো বন্ধ করে আবার পার্ন দিয়ে আবার শুরু করব, এটা করতে পারি। ফর্ক মোশন না থাকলে, ওয়েফটিএন না আসলে আমি দেখবো একটু পর ওয়েফটিএন আসে নাই, বিটাপ হয়ে যাচ্ছে, তখন মেশিন থামাইয়া আবার ওয়েফটিএন দিয়ে শুরু করব। এটা করা যেতে হবে, কিন্তু কোয়ালিটি নিশ্চিত হবে না। এই কোয়ালিটি নিশ্চিত করার জন্য আমাদের লুমগুলোতে, বিশেষ করে অর্ডিনারি পাওয়ার লুমে তো আসেই, মানে মডার্ন লুমে তো সব আসেই, মডার্ন লুমে সবই আছে, বাট কনভেনশনাল যে লুম যেগুলো আমরা ইউজ করি এগুলোকে অর্ডিনারি পাওয়ার লুম বলা হয়। এই অর্ডিনারি বা সেমি অটোমেটিক পাওয়ার লুমগুলোতে যদি অটোমেশন নিয়ে আসা হয়, যেগুলোর কথা এখন বললাম, সেটা হচ্ছে টারশিয়ারি মোশন। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে এই 3টা কি, প্রাইমারি, এগুলো কি সেকেন্ডারি, এরপর হচ্ছে অটোমোশন। এই 3 ধরনের মোশন হয়। আর মডার্ন লুমের ক্ষেত্রে ব্যাপারগুলো খুবই আরও আধুনিক, ওখানে ইলেকট্রিক্যালি, এখানে মেকানিক্যাল ডিভাইস খুব কম, ইলেকট্রিক্যালি পিএলসির মাধ্যমে সবগুলো করা। ওয়ার্প ছিললে লাল বাতি জ্বলে, ওয়েভ ছিললে হলুদ বাতি জ্বলে, এই সবগুলো অটোমেটিক। এবং মেশিনে কোনো সমস্যা হলে সেটা ডিসপ্লেতে দেখায় কোথায় কেন কী সমস্যা হয়েছে। এয়ারজেট লুমে, প্রজেক্টের লুমে ওখানে এই ব্যবস্থা আছে। কিন্তু আমাদের যে লুম আছে কনভেনশনাল লুম, সেখানেও আমরা কিছু অটোমেশন আনতে পারি। এই ড্রপ বক্সের সাহায্যে ওয়ার্প স্টপ, ফর্ক মোশনের সাহায্যে ওয়েফট মানে রিপ্লেসমেন্ট মোশন, ওয়েভ চেঞ্জ মোশন, তারপরে ওয়েভ স্টপ মোশন, এগুলো ওয়েভ প্রোটেক্টর, ওয়ার্প প্রোটেক্টর মোশন, এই সবগুলো মোশন এখানে অ্যাচিভ করা যায়। আর এই সকল মোশনগুলোকে বলা হয় কি মোশন, টারশিয়ারি মোশন, যেগুলো খুব বেশি নেসেসারি না, বাট কোয়ালিটি নিশ্চিত করতে চাইলে আমাদেরকে এই মোশনগুলো ওই লুমের মধ্যে ইনকর্পোরেট থাকতে হবে বা থাকা দরকার। আচ্ছা, এবার আসো শেডিংয়ের ক্ষেত্রে। এই যে শিল ফ্রেমগুলোকে ওঠায় এবং নামায়, শেড ফর্ম করে, শেড ফর্ম করার কাজটা বিভিন্ন ডিভাইস করে। হ্যাঁ, কখনো এই কাজটা ট্যাপের দ্বারা করা হয়, কখনো ডবি দ্বারা, কখনো জ্যাকার্ড দ্বারা। ট্যাপের দ্বারা করা হয় একটা ছোটো ডিজাইনের কাপড় হলে, একটা মিডিয়াম ডিজাইনের ভালো কোয়ালিটির শার্টের পিস, ভালো কোয়ালিটির একটা কাপড় বুনতে গেলে মিডিয়াম কোয়ালিটির ডিজাইন, তখন ডবি। আবার যদি অনেক বড় হয় ডিজাইনটা, যে তুমি তোমার ছবি বাংলাদেশের মানচিত্র, তোমার ছবিটা তুমি কাপড়ের মধ্যে ফুটিয়ে তুলবা, প্রিন্টিং করে না, ডাইং করে না, এই যে ওয়ারপি আর ওয়েস্টার্নকে কালার কম্বিনেশন আছে, সেই সুতাকে ওঠানামা করিয়ে, শীতল পাটি দেখছো না কী করে, ওখানে কি কালার করে না, পাটির দুই পাশে যে মানে থাকে, ব্যাত থাকে, সেই ব্যাতগুলোকে ওঠানামা করিয়ে একটা নকশা ফুটিয়ে তোলে, মাছ, ফুল, এরকম ফুটিয়ে তোলে না। তো তুমিও চাইলে তোমার কাপড়ের মধ্যে সুতার ওঠানামার মাধ্যমে, রং করে না, সুতাকে ওঠানামা এমনভাবে করাবা লাল এখানে কিছুক্ষণ দিলা, তারপর এখানে সাদা, ওই রকম করে করে সুতার ওঠানামার মাধ্যমে এখানে একটা ছবি ফুটিয়ে তোলা যায়। সেটা হচ্ছে জ্যাকার্ড শেডিং। তার মানে এই যে শেড ফর্ম করা 3টা ডিভাইস 3 ক্ষেত্রে ইউজ হয়, একটা ট্যাপেট, একটা ডবি, একটা জ্যাকার্ড। এই হচ্ছে 9টা চ্যাপ্টার আমাদের এই কোর্সে। তাহলে শেষ তো পড়া,
আর একটা চ্যাপ্টার বাকি আছে, সেটা একটু আলোচনা করে দিলেই মোটামুটি কোর্স শেষ নাকি? কোর্সে কী পড়বো আমরা সেটা বলতেছি, এখানে ভিতরে অনেক কিছু আছে, যে এটাকে এই বাড়ালে কি হয়, ওটাকে এই মেকানিজমটা না হয় অন্য একটা কী কী মেকানিজম আছে, সেইখানে এটাকে বাড়ালে কমালে এটা ডিজাইনটা কীভাবে হবে, এটার ক্যালকুলেশনটা কেমন হবে, টাইমিংটা কোথায় হয়, ডুয়েলটা কী হবে, এই অনেকগুলো বিষয় এখানে জড়িত। এগুলো প্রত্যেকটা একটা চ্যাপ্টার, আমাদের এই কোর্সের জন্য এগুলো হচ্ছে একটা চ্যাপ্টার। এর বাইরে আরেকটা চ্যাপ্টার আছে, সেটা ইন্ট্রোডাকশন। এই 10টা চ্যাপ্টার আমরা পড়বো। আমাদের এই কোর্সে আলোচ্য বিষয় হচ্ছে কি, এই 10টা চ্যাপ্টার। কী পড়বো? ইন্ট্রোডাকশন পড়বো, শেডিং পড়বো, ট্যাপেট শেডিং, ডবি শেডিং, জ্যাকার্ড শেডিং, এই 5টা। তারপরে কি পড়বো? পিকিং, টেক আপ, বিট আপ, টেক আপ, লেট অফ, এবং অর্ডিনারি লুমের মধ্যে যেসব অটোমেশনগুলো আছে, মানে টাস্টের যে মোশনগুলো ইউজ করা হচ্ছে সেগুলো। তাহলে এই 10টা হচ্ছে আমাদের মোট চ্যাপ্টার। আর উইভিং টুতে কী পড়বা? উইভিং টুতে টাস্টের মোশনগুলোই পড়বা, তবে মডার্ন লুমগুলোর জন্য। আমাদের যে 4টা মডার্ন লুম আছে, বিশেষ করে এয়ার জেট লুম, রেপিয়ার লুম, প্রজেক্টাইল লুম, আর হচ্ছে মাল্টিফেজ লুম, এই 4 ধরনের লুমের জন্য তুমি পড়বা হচ্ছে উইভিং টুতে। কিন্তু আমরা এখানে টার্সিয়ারি মোশন যেগুলো পড়বো, ওগুলো কনভেনশনাল লুমে মেকানিক্যালি কীভাবে এই মেশিনগুলো অ্যাচিভ করা যায় সেটা পর্যন্ত আমাদের আলোচনা সীমাবদ্ধ থাকবে। আর ইন্ট্রোডাকশানে কী পড়বো? ইন্ট্রোডাকশানে পড়বো মানে নেক্সট ক্লাসে হিস্ট্রিক্যাল ডেভেলপমেন্ট অফ লুম, কীভাবে মানুষ আজকের এই লুমের অবস্থানে এসেছে। এই যে আজকে যে 800 বলতেছি আমরা, 600 RPM, এই 600 RPM তো প্রথমে ছিল না, বা ইতিহাসটা কোথা থেকে শুরু হয়েছে, কীভাবে ধাপে ধাপে এই অবস্থায় আসছে। লুমের ক্রোনোলজিক্যাল ডেভেলপমেন্টটা আমরা পড়বো, লুমের ক্লাসিফিকেশান পড়বো, লুমের যে মোশনগুলোর কথা বললাম, প্রাইমারি সেকেন্ডারি টার্সিয়ারি অনেকটা আলোচনা হয়ে গেছে, এই মোশনগুলোর ক্লাসিফিকেশান পড়বো। লুমের সাথে সম্পর্কিত কিছু মেকানিক্যাল জিনিসপত্র পড়বো। আমাদের তো এটা বুঝো যে আমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে ইয়ার্ন এবং ফেব্রিক যারা, তাদেরকে দুটো জিনিসই পড়তে হয়, মানে মেশিন স্টাডি, প্রসেস স্টাডি, দুইটাই। যেমন ওয়েট প্রসেসিং, ওরা শুধু প্রসেস পড়লেই হয়, ওদের মেশিন নিয়ে খুব বেশি বুঝতে হয় না। অথচ তুমি এই পুরো কোর্সে একটা মেশিন, একটা ছোটো লুম, তার উপরে 12টা-13টা এক্সপেরিমেন্ট করবা। শেডিং ডিভাইস থেকে শুরু করে এই পার্টসগুলা, ক্যালকুলেশন, অ্যানালাইসিস, সব কিছু। মানে আমাদেরকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদেরকে কী করতে হয়? শুধু মেশিন করতে হয়, কোনো প্রসেস করতে হয় না। আইপি যারা, তাদেরকে কী করতে হয়? শুধু প্রসেস, কোনো মেশিন নেই। তো আমাদের উইভিং এবং মানে ইয়ার্ন এবং ফেব্রিকের স্টুডেন্টদের হচ্ছে মেশিন টেকনোলজি, প্রসেস টেকনোলজি। তুমি সুতা দিচ্ছ, কাপড় হচ্ছে, এগুলো যেমন বুঝতে হবে। আবার মেশিনটা কীভাবে চলে, ওখানে শেড কী হয়, কোন শেডিং আছে, মেকানিজমটা কী, কীভাবে এটা চলে, কীভাবে ঘুরলে এটা ঘুরে, কোন সেটিংটা কোথায় চেঞ্জ করতে হবে, এগুলোও তোমাকে বুঝতে হবে। তো এই জন্য এর মধ্যে আমাদের এই সবগুলো বিষয় আলোচনার মধ্যে চলে আসবে। মানে আমরা কিছু মেকানিক্যাল জিনিসপত্র পড়বো, যেমন লুমের ড্রাইভ, লুমে কীভাবে ব্রেক করে, যে মোটরসাইকেল যেরকম ব্রেক করে, ব্রেক ক্লাস আছে, লুমের মধ্যে ক্লাস ইউজ করা যায়। তারপর হচ্ছে বিভিন্ন গিয়ারিং সিস্টেম আছে, মোশন ট্রান্সফার, গিয়ারের সম্বন্ধে কিছু আলোচনা তোমাদের গত ক্লাসে করেছি, মানে গত কোর্সে। এখানে আমরা একটু বিস্তারিত গিয়ার টাইপসগুলো দেখব। স্পার গিয়ার আছে, বেবেল গিয়ার আছে, ওয়ার্ম অ্যান্ড ওয়ার্ম হুইল আছে, বিভিন্ন ধরনের গিয়ার আছে যেগুলো কিনা আমাদের মেশিনগুলোতে ব্যবহৃত হয়। ধরো আমি এখানে মোটর চালাচ্ছি, ওখানে একটা কিছুকে ঘুরাবো, তাহলে মোশনটা নিয়ে যেতে হবে না ওখানে। কখনো স্পার গিয়ার দিয়ে, কখনো বেল্ট দিয়ে, কখনো বেবেল গিয়ার দিয়ে, কখনো ওয়ার্ম হুইল দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এগুলো সম্বন্ধে আমরা একটু ধারণা নিব। এই হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন অংশের আলোচনা, আর বাকিগুলো তো বলা হলো। আর একটা বিষয় একটু বলে দেই এখনই, যেহেতু তোমরা ল্যাব শুরু করবা, ল্যাবে যে 12টা এক্সপেরিমেন্ট করবা সেটা আমি এখনই লিখে দিচ্ছি। এই 12টা এক্সপেরিমেন্ট স্যারকে বলে ওগুলোই শুরু করবা। এই 13টা এক্সপেরিমেন্ট করবা। 13টার মধ্যে যদি 12টা করতে চাও তাহলে 2টা বাদ দিতে, এই 2টা যে কোনো একটা বাদ দিতে পারো। 2 এবং 10, যেটা থেকে যে কোনো একটা বাদ দিলে 12টা থাকবে। আর এই যে বুক রেফারেন্স, কী কী বই পড়বেন, এনে শিট আমি দিব, কিন্তু এটা হচ্ছে আমরা যে বই পড়ে সবাই ইঞ্জিনিয়ার হই আর কি, মানে ফেব্রিকের যারা, তারা যেই বই পড়ে ইঞ্জিনিয়ার হয় সেটা হচ্ছে তালুকদারের বইটা। তালুকদার আজগানকারের একটা খুব জনপ্রিয় বই আছে, যেটা অনেক আগে থেকেই, মানে বেসিক্যালি সব ইউনিভার্সিটিতে, বাংলাদেশের সব ইউনিভার্সিটিতেই উইভিংয়ে এটা পড়ানো হয়। এটা হচ্ছে আমাদের জন্য মনে করো এক প্রকার বাইবেলের মতো। আমরা এটাকে কোর, উইভিংয়ের কোর টেক্সট বই হিসাবে পড়ি। তো এটা সবাই সংগ্রহ রাখবা, যেহেতু ফেব্রিকের স্টুডেন্ট, এটা কিনে নিবা, খুব বেশি দাম না। আর তোমাদের যেহেতু মানে নিজেদের ভাষায় খুব সুন্দর করে পরীক্ষার মতো করে গুছিয়ে থাকতে হয়, সেটার জন্য এটা ভালো। উইভিং মেকানিজম, এটা হচ্ছে ব্যানার্জির বই, এন ব্যানার্জি, ইন্ডিয়ান বই। ভাষা খুব সুন্দর এবং ছবিগুলোও খুব সুন্দর, এবং তোমাদের মতো করে তোমরা যেভাবে চাও যে একটা ছবি সাথে নিজের ভাষায় খুব সুন্দর করে বর্ণনা থাকবে,
এই পরীক্ষাতে যেভাবে আনসার করতে হয় সেই মোতাবেক খুব সুন্দর করে এটাতে লেখা আছে। তো এটা হলে পরীক্ষার জন্য খুব ভালো হবে। হ্যাঁ, দেখেও খুঁজে পাও কিনা, এখন তো অনেক কিছুই পাইরেটেড চলে আসে। এন ব্যানার্জি, প্রফেসর এন ব্যানার্জি, উইভিং মেকানিজম, এটা। আর এর বাইরে আরও কিছু যে বইগুলো আছে সেগুলো লাইব্রেরিতে যেহেতু আছে, এগুলো কেনার কথা বলতেছি না। লর্ড অ্যান্ড মাহমুদের বই আছে, এর ছবিগুলো খুব সুন্দর। মেকানিজম যেগুলো পড়বো আমরা, ছবিগুলো খুব সুন্দর করে দেওয়া আছে, মানে ব্যাখ্যা নাই, বাট ছবিটা দেখলে তুমি বুঝে যাবা যে ঘটনা কী ঘটতেছে। তো কোনো ছবি যদি না পাও বা ছবি যদি না আঁকতে পারো, এখান থেকে সাহায্য নিতে পারো, ঠিক আছে? এটা খুব সুন্দর করে আছে। ফেব্রিক ফর্মিং সিস্টেম আছে, এটা একটু আপডেট বই, এটা তোমাদের জন্য না, এটা আমরা পড়ি আর কি, শোয়ার্টসের। এখানে ভিতরকার অনেক বিষয়গুলা খুব মেকানিজম বিস্তারিত, কি করলে কি হয় না হয়, মানে সায়েন্সের সাপেক্ষে ব্যাপারগুলোকে এক্সপ্লেন করা আছে। পরে কোনো এক সময় লাগলে পড়তে পারবা। আর এটাও একটা রেফারেন্স বই, প্রিন্সিপাল অফ উইভিং। এটা হচ্ছে ওই যে ইয়া থেকে রবিনসনের, মানে মার্ক আর রবিনসনের টেক্সটাইল ইনস্টিটিউট থেকে পাবলিশ করা। এটা আবার প্রিন্টিংটা খুব ভালো, মানে খুব ভালো পেপারে খুব সুন্দর করে প্রিন্ট করা আর কি। তো এটাও ভালো আছে, ওইটার মতোই রেফারেন্স বই। এটাতে অনেক বেশি কিছু পাবা না, বাট যেগুলো পাবা সেগুলো বিস্তারিত পাবা। আর আমরা এই বইটাও সাজেস্ট করি, আদানুরের, ওইটার সাথে সাথে যেটা ব্যানার্জির বইটা আছে, ওইটা হচ্ছে আরেকটু বিস্তারিত লেখা আছে এখানে, এটাও পড়তে পারো। আর আমরা এই বইটা সবসময় সঙ্গে রাখার চেষ্টা করবো। এটা খুব ছোটো বই, উইভিং ক্যালকুলেশন, উইভিংয়ের যত ম্যাথ আছে ফার্স্ট টু লাস্ট, স্পিনিংয়ের কিছু ম্যাথ সহ, মানে ইয়ান ক্যালকুলেশনের পুরোটা এখানে আছে। সেনগুপ্তার এই বইটা খুব জনপ্রিয়, এটা আমরা সবাই পড়ছি, মানে ম্যাথের জন্য, উইভিংয়ের ম্যাথের জন্য এটা হচ্ছে তোমার একটা কোর টেক্সট বই হিসেবে থাকতে পারে সবসময়ের জন্য। এটা হচ্ছে উইভিং ক্যালকুলেশন বাই সেনগুপ্তা। হ্যাঁ হ্যাঁ, ছবি তুললে নাম চলে আসবে, ছবি তুলে নাও।